আসসালামু আলাইকুম। সামাজিক দূরত্ব রক্ষার অংশ হিসেবে আমরা এখনো ঘরেই আছি। আশা করি আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন আমরা পড়াশোনা থেকে পিছিয়ে আছি। পড়াশোনার ক্ষেত্রে তোমাদেরকে ন্যূনতম সহযোগিতা করার জন্য এবং কিছু পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমরা জানি শিক্ষা হচ্ছে সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হচ্ছে শিক্ষা। সেই লক্ষ্যে বৈশ্বিক মহামারীর কঠিন সময়ে আমাদের অধ্যক্ষ মহোদয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয়। দূরকে কাছে আনার এই যে প্রচেষ্টা, সেই ক্ষেত্রে ব্যাপারটি অবশ্যই প্রশংসনীয়। কথা বলছি অনার্স প্রথম বর্ষের 1003 কোর্সের ধ্বনিবিজ্ঞান ও বাংলা ব্যাকরণ বিষয়ের ধ্বনিবিজ্ঞান অংশের ব্যঞ্জন ধ্বনি প্রসঙ্গে। আমরা জানি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে সাধারণত ধ্বনি হিসেবে চিহ্নিত করা যায়। যে কোনো ভাষাকে বিশ্লেষণ করলে কতগুলো অর্থবোধক মৌলিক ধ্বনি পাওয়া যায়। বাংলায় আমরা দুই ধরনের ধ্বনি উচ্চারণ করি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। অ, আ, ক, খ। এছাড়া আমরা বিচিত্র রকমের ধ্বনি উচ্চারণ করি। আমরা জানি প্রত্যেকটি ধ্বনি থেকে স্বতন্ত্র। এই স্বাতন্ত্র্যই ধ্বনিগুলোকে আলাদা আলাদা বৈশিষ্ট্য নির্দেশ করছে এবং দিচ্ছে অর্থবোধক দোতনা। একটা উদাহরণ দেই। বড় বড় শহরগুলোতে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ব্যবস্থা চালু রয়েছে। সেই ব্যবস্থা অনুযায়ী অল্প কিছুক্ষণ পর পর ল্যাম্পপোস্টগুলোতে লাল, হলুদ এবং সবুজ রঙের বাতি জ্বলে ওঠে। যে ব্যক্তি এই ব্যাপারটি প্রথম দেখেছে তার কাছে পুরো ভুতুড়ে বলে মনে হবে। যাই হোক, রাস্তায় যানবাহন চলছে, এই মুহূর্তে ল্যাম্পপোস্ট থেকে যখন লাল বাতি জ্বলে ওঠে তখন যানবাহনের চালককে বলছে তুমি থামো। যখন হলুদ বাতি জ্বলে ওঠে তখন বলছে তুমি রওনা হওয়ার জন্য প্রস্তুতি নাও। যখন সবুজ বাতি জ্বলছে তখন বলছে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা হও। এই যে লাল বাতি, হলুদ বাতি বা সবুজ বাতি, এগুলো বহন করছে এক একটি ইঙ্গিত, এক একটি অর্থবহ ইশারা। এগুলো কিন্তু কোনো মানুষের মুখের ভাষা নয়, কিন্তু মানুষের মুখের ভাষার মতোই এগুলো কাজ করে যাচ্ছে এবং দিচ্ছে এক একটি অর্থবোধক ইঙ্গিত বা ইশারা, এবং সেই অনুযায়ী আমরা মানুষরা বুঝে বুঝে কাজ করে যাচ্ছি। আমরা তো সামাজিক জীব, তাই না? আমরা আমাদের সমাজ জীবন চালু রাখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কথাই না বলে যাচ্ছি। আমরা আমাদের পরিবারে কথা বলছি, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কথা বলছি রাস্তায় বন্ধু বান্ধবীর সঙ্গে। এই যে কথা বলছি, এই কথা বলার মধ্যে আমরা সেই লাল, হলুদ এবং সবুজ বাতির মতো অনেকগুলো প্রতীক ব্যবহার করে যাচ্ছি এবং এই প্রতীকগুলো আমাকে
অর্থ নির্দেশ করে দিচ্ছে, যার ফলে আমি আমার সমাজ জীবন চালু রাখতে পারছি। অর্থ ছাড়া আমরা কোনো ধ্বনি উচ্চারণ করি না। গতকাল আমার মা আমাকে বললেন, ময়না, আমার হাতের নখগুলো একটু কেটে দাও তো। আচ্ছা, তখন মাকে আমার কি বলা উচিত ছিল? আমার বলা উচিত ছিল, ঠিক আছে মা, দিচ্ছি। আর যদি হাতে সময় না থাকে তখন বলা উচিত ছিল, ঠিক আছে মা, আগামীকাল কেটে দেব। হ্যাঁ, আমার হাতে কিন্তু তখন সময় ছিল না। আমি তাড়াহুড়ো করে কলেজে যাচ্ছি, সেই মুহূর্তে আমি খুব দ্রুত গতিতে মাকে বললাম, মা, আমি গাল কেটে দেব। জীবের কোন পাকচক্রে আমি কয়ের জায়গায় গ বলে ফেললাম, যে কথা শুনে আমার মা একেবারে অবাক হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে বললাম নখ কেটে দিতে, আর তুমি বলছো গাল কেটে দিবে? এ কি করে সম্ভব? আমিও মার দিকে তাকিয়ে থাকলাম। যাই হোক, এই যে কয়ের জায়গায় গ বলে ফেললাম, এমন কি ধরনের পার্থক্য রয়ে গেল যে কারণে মা একেবারে হতভম্ব হয়ে গেলেন? শুধু ক বা গ না, আমার প্রত্যেকটি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনিতে এ ধরনের ধ্বনিগত বা অর্থগত পার্থক্য রয়ে গেছে। আমরা বাংলায় ৬০টি স্বরধ্বনির কথা জানি, ৬০টি মৌলিক স্বরধ্বনি। এই ধ্বনিগুলো জিহ্বার এক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে না, কখনো সম্মুখ ভাগ থেকে, কখনো মধ্যভাগ থেকে, কোনো কোনো স্বরধ্বনি পশ্চাৎ ভাগ থেকে উচ্চারিত হচ্ছে। আবার কোনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় আমার ঠোঁটের আকৃতি গোলাকার হয়ে যাচ্ছে, কোনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় আমার ঠোঁট অগোলাকার থাকছে, কখনো কখনো আমার ঠোঁট নিরপেক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে। এবার আসা যাক আমার ব্যঞ্জন ধ্বনির বেলায়। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানের বেলায় আমরা দেখেছি, আমরা ৩৯টি বর্ণের মধ্যে আমরা ৫টি বর্গ পেয়েছি। সেই ৫টি বর্গের আলাদা আলাদা নামও দিয়েছিলাম। আমরা বলেছি কিছু ধ্বনি কণ্ঠ থেকে, কিছু কিছু ধ্বনি তালব্য, মূর্ধা, ওষ্ঠ বা দন্ত থেকে উৎপন্ন হচ্ছে। এই যে বর্গগুলোর আলাদা নাম দিয়েছি, ধ্বনি কিন্তু ব্যঞ্জন ধ্বনি, কিন্তু সবগুলো ধ্বনি কিন্তু এক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে না, যে কারণে এখানেও আমরা কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করেছি। এবার আসা যাক ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি। অনেক বড় ধরনের বৈচিত্র্য আমরা পাই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতিতে। তার মধ্যে প্রথম যে রীতিটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির স্পর্শ ধ্বনির বেলায়। এই স্পর্শ ধ্বনিগুলো যখন আমি উচ্চারণ করছি, এই স্পর্শ ধ্বনিগুলো যখন আমি কোন স্থান থেকে বা কোন রীতিতে আমি উচ্চারণ করছি, সেগুলো যখন আমরা বিশ্লেষণ করব, তখন আমরা দেখব যে কত গুণে গুণান্বিত আমার এই ধ্বনিগুলো। আমরা একটু দেখে নিই।
আমরা ঝটপট লিখে ফেললাম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ৩৯টি ব্যঞ্জন বর্ণ। এই ৩৯টির ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা স্পর্শধ্বনির কথাই বলছি, যে ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। এখানে রয়েছে 5টি বর্গ, ক, চ, ট, ত, প। এই 5টি বর্গের 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এই 25টি ধ্বনি যে স্পর্শধ্বনি, এটা কিন্তু প্রাচীন ধ্বনিতাত্ত্বিকদের মতামত। যাই হোক, আধুনিক ধ্বনিতাত্ত্বিকরা বলছেন, আধুনিক ধ্বনিতাত্ত্বিকরা এই 5টি ধ্বনিকে আলাদা করে দিয়েছেন। আলাদা করে দিয়ে বলছেন যে ক থেকে ভ পর্যন্ত 20টি ধ্বনি হচ্ছে স্পর্শধ্বনি। আবার অনেক ধ্বনিতাত্ত্বিক চ বর্গীয় ধ্বনিটাকে আলাদা করে দিয়েছেন। তখন বলছেন আমার ক থেকে ভ পর্যন্ত 16টি হচ্ছে স্পর্শধ্বনি। যাই হোক, মানলাম ক থেকে ম পর্যন্ত, ক থেকে ভ পর্যন্ত, আবার মাঝখানের একটি বর্গকে আমি বাদ দিয়ে স্পর্শধ্বনি পেলাম। এখন আমাকে জানতে হচ্ছে স্পর্শধ্বনিটাই বা কি। স্পর্শধ্বনি হচ্ছে সেই ধ্বনি যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুস নির্গত বাতাস উচ্চারক প্রত্যঙ্গের পেছনে এসে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর উচ্চারক প্রত্যঙ্গকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাবে এবং আওয়াজ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হবে। এই স্পর্শ ধ্বনিগুলো উচ্চারিত হওয়ার জন্য আমাকে 3টি পর্যায়ের দিকে খেয়াল রাখতে হবে। সেই পর্যায়গুলো কি? সেই পর্যায়গুলো হচ্ছে ধ্বনি সংগঠনের জন্য উচ্চারণ স্থানের সংস্পর্শ। ধ্বনিগুলো উচ্চারণ করার সময় উচ্চারণ স্থানগুলোকে কাছাকাছি আসতে হবে। সংস্পৃষ্ট অবস্থায় ক্ষণকালের জন্য উচ্চারক দুটোর অবস্থান, অর্থাৎ কিছু সময়ের জন্য উচ্চারক দুটো অবস্থান করবে। তারপর উচ্চারক দুটো পৃথক হয়ে বাতাস বেরিয়ে যাওয়া। আবার একটু বলছি, ধ্বনি সংগঠনের জন্য উচ্চারণ স্থানের সংস্পর্শ, সংস্পৃষ্ট অবস্থায় ক্ষণকালের জন্য উচ্চারক দুটোর অবস্থান, উচ্চারক দুটো পৃথক হয়ে বাতাস বেরিয়ে যাওয়া, এবং বাতাস যখন বেরিয়ে যাবে তখন আমার ক থেকে ভ পর্যন্ত এই ধ্বনিগুলো উচ্চারিত হবে। তাহলে ধ্বনি উচ্চারণের জন্য ফুসফুস নির্গত বাতাস উচ্চারক প্রত্যঙ্গের পেছনে এসে জমা হবে, উচ্চারক প্রত্যঙ্গ কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর পৃথক করে দিয়ে তারা বেরিয়ে যাবে এবং আওয়াজ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হবে। হ্যাঁ, মানলাম আমার এই ক থেকে ভ পর্যন্ত আমার স্পর্শতা গুণ রয়েছে এই ধ্বনিগুলোর মধ্যে। এই সাধারণ গুণ ধ্বনিগুলোতে থাকা সত্ত্বেও উচ্চারণ স্থানের দিক থেকে ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে যায়। আবার প্রতিটি শাখার প্রত্যেক ধ্বনি উচ্চারণ রীতি অনুসারে বিশেষ গুণে গুণান্বিত হয়ে যায়। আমি বলছি ক থেকে ভ পর্যন্ত বা ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। আবার বলছি ক বর্গের একটা নাম, আমি আবার চ বর্গের আলাদা করে নাম দিয়েছি, ট বর্গের আলাদা করে নাম দিয়েছি। এভাবে ত এবং প আলাদা আলাদা নাম ধারণ করেছে। আবার এর মধ্যে প্রতিটি বর্গের প্রত্যেকটি ধ্বনি আলাদা আলাদা গুণ নির্দেশ করে যাচ্ছে।
এখন কিভাবে এই গুণগুলো নির্দেশ করছে সেটাই দেখার বিষয়। আমি বলছি, আমি কথা কম বলি, আমি কম খাই, গরমে ঘরে থাকা অসম্ভব। কথা কম বলি, কম খাই, গরমে ঘরে থাকা অসম্ভব। আমি যখন ক বলছি তখন আমার ভেতর থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে, তখন আমার স্বরতন্ত্রী কম কম্পিত হচ্ছে। আবার খ যখন বলছি সেক্ষেত্রেও স্বরতন্ত্র কম কম্পিত হচ্ছে। যখন আমি গরম বলেছি, ঘর বলেছি, তখন স্বরতন্ত্র একটু বেশি কম্পিত হচ্ছে। তাহলে এই কম বেশি, যা কম তা কিন্তু বেশি হতে পারে না, আবার যা বেশি তা কিন্তু কম হতে পারে না। তাই আমি এগুলোর আলাদা আলাদা নাম দিয়েছি। সেই নামগুলো কি? আমি বলেছি ক এবং খ যখন উচ্চারিত হচ্ছে তখন স্বরতন্ত্রী কম্পনের পরিমাণ কম, আর যখন গ এবং ঘ বলছি স্বরতন্ত্রীর কম্পনের পরিমাণ বেশি। তখন আমি প্রথম দুটোকে নাম দিয়েছি অঘোষধ্বনি, আর পরের দুটোর নাম দিয়েছি ঘোষধ্বনি। এভাবে আমার যে 5টি বর্গ রয়েছে ক, চ, ট, ত, ক, এই প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষধ্বনি, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষধ্বনি। হ্যাঁ, পেলাম অঘোষধ্বনি, ঘোষধ্বনি পেলাম। আর কি আছে তোমার এই ধ্বনির মধ্যে? তখন আমি বলছি কম্পন তো গেল, কিন্তু বাতাসের যে একটা বেগ আছে সেটাও তো আমাকে জানতে হবে। আমি কি খুব জোরে কথা বলছি নাকি খুব আস্তে কথা বলছি, বাতাসের বেগটা কেমন? আমি বলছি ভেতর থেকে যখন বাতাস বেরিয়ে যাচ্ছে, কোনো কোনো ধ্বনি উচ্চারণে বাতাসের বেগ বা গতি কম থাকে, আবার কোনো কোনো ধ্বনি উচ্চারণে বাতাসের বেগ বা গতি বেশি থাকে। সেক্ষেত্রে সেগুলোরও আমি কিছু নাম দিতে পারি। বলছি ক এবং গ যখন আমি উচ্চারণ করছি তখন বাতাসের বেগ বা গতি ছিল কম, সেক্ষেত্রে তাদের নাম দিয়েছি অল্প প্রাণ ধ্বনি। যখন আমি খ এবং ঘ বলেছি তখন আমার বাতাসের বেগ বা গতি ছিল বেশি, সেক্ষেত্রে সেগুলোর আমি নাম দিয়েছি মহাপ্রাণ ধ্বনি। অঘোষধ্বনি, ঘোষধ্বনি যেরকম আমি 5টি বর্গের মধ্যে আমি ফেলে দিয়েছি, সেরকম আমি প্রতিটি বর্গের ক থেকে প পর্যন্ত প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিকে আমি বলতে পারি অল্প প্রাণ ধ্বনি, এবং দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিকে আমি বলতে পারি মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমি বড় ধরনের একটা বৈচিত্র্য এখানেও পেয়ে যাচ্ছি। বলছি যে স্বরতন্ত্র কাঁপছে বা নিনাদিত হচ্ছে, আবার ফুসফুস থেকে বাতাস বের করার সময় আমার বাতাসের গতি বেড়ে যাচ্ছে বা বাতাসের গতি কমে যাচ্ছে। এগুলোর উপর নির্ভর করে আমি আমার ধ্বনিগুলোকেও আলাদা আলাদা নাম দিয়েছি, তারা আলাদা আলাদা গুণ নির্দেশ করছে। এর কারণ হচ্ছে আমি কথা কম বলি, কম খাই,
গরুগুলো বা ঘর, এই যে তারতম্য, কিছু ধ্বনি উচ্চারিত হওয়ার সময় একটু কম কম্পিত হচ্ছে স্বরতন্ত্রী, কিছু ধ্বনি উচ্চারিত হওয়ার সময় একটু বেশি কম্পিত হচ্ছে, কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাসের গতি একটু বেড়ে যাচ্ছে, কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাসের গতি বেড়ে যাচ্ছে। এভাবেই আমি অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ হিসেবে আমি ধ্বনিগুলোর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই একই গুণ এবং গুণের মধ্যে আবার আলাদা আলাদা বর্গীয় নাম, তার মধ্যে আবার বৈচিত্র্য। এই বৈচিত্র্যের মধ্যে আরেক ধরনের বৈচিত্র্যের কথা আমরা এখন বলি, যেটা আমার যে প্রাচীন ধ্বনিতাত্ত্বিকরা বলেছিলেন ক থেকে ম পর্যন্ত 25টি হচ্ছে স্পর্শ ধ্বনি, কিন্তু আধুনিক ধ্বনিতাত্ত্বিকরা এই 5টি ধ্বনিকে আলাদা করে দিয়েছেন। তারা বলতে চাচ্ছে স্পর্শ ধ্বনির মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর সাথে এর কিছুটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে উচ্চারণ রীতিতে। সেটা কি? আমরা বলছি ও, ন, ম, এই 3টি ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি। ইয় এবং মূর্ধন্য ন কেন নিলাম না সেটা আমরা ধ্বনিমূল নির্ণয় পর্যায়ে আলোচনা করব। তারপরেও সীমিত উচ্চারণের জন্য এগুলো মূলধ্বনি পর্যায়ে পড়ছে না। এই জন্য আধুনিক ধ্বনিতাত্ত্বিকরা ও, ন, ম এই 3টি ধ্বনিকে নাসিক্য ধ্বনি হিসেবে চিহ্নিত করেছেন। এখন এই নাসিক্য ধ্বনিগুলোকে এগুলোর থেকে আলাদা করেছেন কেন? নাসিক্য ধ্বনি বা কি সে সম্পর্কে একটু জেনে নিন। আমি যথানিয়মে ধ্বনি উচ্চারণ করতে চাই, আমি ব্যাং বলতে চাই, আমি মনের কথা বলতে চাই, বলতে বলতে বলছি, ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। বের করতে গিয়ে আমি উচ্চারক প্রত্যঙ্গের পেছনে এসে আমি থেমে গেলাম। আমার বাতাসটাকে বলছি তুমি একটু থামো। থামতে গিয়ে দেখছি আমার মুখ বিবর দিয়ে বাতাস যাচ্ছে না, আমার ঠোঁটও বন্ধ হয়ে গেছে প্রায়। তখন আমাকে বলছে আমার শক্ত তালুর পেছনে যে কোমল তালুটা ছিল সে কোমল তালু নিচের দিকে ঝুলে পড়ার কারণে আমি দেখছি আমার বাতাসটা সেই পথে যাওয়ায় অসুবিধা হচ্ছে। তখন আমাকে বলছে তুমি তোমার বাতাসের গতি পরিবর্তন করে ফেলো। এই পরিবর্তন করতে গিয়ে আমার বাতাস আমি নাক দিয়ে বের করে দিয়েছি, যে কারণে আমি এই ধ্বনিগুলোর নাম দিয়েছি নাসিক্য ধ্বনি। তাহলে এই নাসিক্য ভাবটি এই ধ্বনিগুলোর মধ্যে ছিল না। তাছাড়া এই ধ্বনিগুলোর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? আমরা বলেছিলাম স্পর্শ ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আমাকে অবশ্যই উচ্চারণ স্থানের সংস্পর্শে আসতে হবে, ক্ষণকালের জন্য উচ্চারক প্রত্যঙ্গ দুটোকে অবস্থান করতে হবে এবং উচ্চারক প্রত্যঙ্গ দুটো পৃথক হয়ে বাতাস বাইরে বেরিয়ে যাবে, আওয়াজ করে বেরিয়ে যাবে। কিন্তু আমরা এই ধ্বনিগুলো যখন উচ্চারণ করছি আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি যেহেতু গতিটা পরিবর্তন করে ফেলেছি, আমার গতি মুখ দিয়ে না গিয়ে আমার গতিটা পরিবর্তন করে নাকের ভিতর দিয়ে যাচ্ছে, তখন আমি একটু টেনে প্রলম্বিত আকারে আমি ধ্বনিগুলো উচ্চারণ করতে পারছি। আর তখন আমি বলছি এই ধ্বনিগুলোর তো আরেকটা নামও দেয়া যেতে পারে, সেটা কি? প্রলম্বিত ধ্বনি। আর এই জিনিসটাই আমি কিন্তু স্পর্শ ধ্বনির মধ্যে পাইনি। যাই হোক, আমি টেনে টেনে এই ধ্বনিগুলোর একটা নাম দিয়ে দিলাম, পার্থক্য খুঁজে পেলাম। যাই হোক, মনের মধ্যে একটা তৃপ্তিও অনুভব করলাম যে কেন আমি স্পর্শ ধ্বনি থেকে এই ধ্বনিগুলোকে একটু আলাদা করতে পেরেছি। এখন আমার মনের মধ্যে আরেকটা প্রশ্ন, যে
এই ধ্বনিগুলোকে কেন আলাদা করে দেয়া হচ্ছে? ভালোই তো ছিল, তাদের সাথে একসাথে উচ্চারিত হচ্ছে, আলাদা নামও নিয়ে নিয়েছে, কেন তারা আলাদা হয়ে গেল? আমার ধ্বনিতাত্ত্বিকরা বলছেন স্পর্শধ্বনির 3টি যে পর্যায় রয়েছে, সেই পর্যায়ের মধ্যে একটা পর্যায় ছিল যে দ্রুত আওয়াজ করে বেরিয়ে যাবে, আর এই ধ্বনিগুলোর মধ্যে এই পর্যায়টি লক্ষ্য করা যায়নি। সূক্ষ্ম ধ্বনিতাত্ত্বিক বিচারে এই পর্যায়টি লক্ষ্য করা যায়নি। তবে এই ধ্বনিগুলো নিয়ে প্রাচীন ধ্বনিতাত্ত্বিকদেরও মতভেদ ছিল। কেউ কেউ এই ধ্বনিগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলেছেন, আবার কেউ কেউ স্পৃষ্ট ধ্বনি বলেছেন। তবে চলিত বাংলায় স্পৃষ্টের প্রবণতাই বেশি। অঞ্চল বিশেষে এই ধ্বনিগুলো প্রশস্ত দন্তমূলীয় হওয়া সত্ত্বেও রীতির দিক থেকে স্পর্শ না হয়ে ঘর্ষণজাত বা ঘৃষ্ট ধ্বনি হিসেবে পরিচিত। এমনকি কোনো কোনো অঞ্চলে এটি শীষজাত ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। আমরা যেহেতু ঘর্ষণজাত ধ্বনির কথাই বলছি, সেহেতু বলতে হয় ঘর্ষণজাত ধ্বনি উচ্চারণের সময় উচ্চারকদের ধাক্কা দিয়ে ফুসফুস তাড়িত বাতাস উচ্চারক অংশ দুটোকে আলাদা করার পরেই তাদের কাছে চাপা খেয়ে যায় এবং ঘষা খেয়ে যায়। ফলে যে ধ্বনি উঠে তা স্পর্শধ্বনির মতো অতটা সুস্পষ্ট নয়, কিছুটা পরিবর্তন চলে আসে। এই ধ্বনিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে স্পর্শধ্বনির যে 3টি পর্যায় ছিল, উচ্চারক প্রত্যঙ্গ পরস্পর কাছাকাছি আসা, ক্ষণকালের জন্য অপেক্ষা করা এবং বাতাস ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়া এবং আওয়াজ করে যে ধ্বনি উচ্চারিত হবে, সেই পর্যায়ের অতিরিক্ত যে জিনিসটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে ঘষা খেয়ে যাওয়া এবং চাপা খেয়ে যাওয়া, যেটা আমরা স্পর্শধ্বনির মধ্যে পাইনি। তাহলে আমার এই অঞ্চল বিশেষে এই ধ্বনিগুলো এই চাপা খেয়ে যাওয়া বা ঘষা খাওয়ার কারণে আমরা অঞ্চল বিশেষে এই ধ্বনিগুলোর নাম দিয়েছি ঘর্ষণজাত ধ্বনি। তাহলে পেয়ে গেলাম আমি ঘর্ষণজাত ধ্বনি। এখন দেখা যাচ্ছে ক থেকে ম পর্যন্ত আমার যারা বলেছেন স্পর্শধ্বনি তাদের কথাটা জানলাম। সেখানে আবার যে 5টি ধ্বনিকে আলাদা করে দেয়া হয়েছে সেটা সম্পর্কে জানলাম। সেখান থেকে আবার 3টিকে আলাদা করে নাসিক্য ধ্বনি হিসেবে কেন চিহ্নিত করা হয়েছে সে সম্পর্কেও আমরা একটু জানতে পারলাম। আবার ক থেকে ভ পর্যন্ত 20টি যে স্পর্শধ্বনি সেটার পরিচয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। সেখানে আবার অঞ্চল বিশেষে যে চ, ছ, জ, ঝ আলাদাভাবে উচ্চারিত হচ্ছে সে সম্পর্কেও আমরা জানতে পেরেছি। সর্বোপরি যে জিনিসটা আমরা জানতে পারি এই ধ্বনিগুলোর, সেটা হচ্ছে আলাদা আলাদা ধ্বনিতাত্ত্বিক পরিচয় আমরা নির্দেশ করতে পারি। আমাকে যদি বলা হয় যে ও এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি, তখন আমি বলবো ও যখন উচ্চারিত হচ্ছে তখন আমার স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, তাহলে তাকে আমি ঘোষধ্বনি বলতে পারি। ও যখন উচ্চারিত হচ্ছে তখন আমার বাতাসের বেগ ছিল কম, তাহলে আমি অল্প প্রাণ ধ্বনি বলতে পারি। তাহলে ও হচ্ছে ঘোষ অল্প প্রাণ নাসিক্য ধ্বনি। ন এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি? ন দন্তমূলীয় ধ্বনি। ন যখন উচ্চারিত হচ্ছে স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, তাহলে তাকে আমি বলতে পারি ঘোষধ্বনি। এবং বাতাসের বেগ কম থাকার কারণে তাকে আমি অল্প প্রাণ ধ্বনি বলতে পারি। ম যখন উচ্চারিত হচ্ছে বাতাসের বেগ ছিল কম, তাকে আমি অল্প প্রাণ ধ্বনি বলতে পারি। তখন স্বরতন্ত্র কম্পিত হচ্ছে, তাকে আমি ঘোষধ্বনি বলতে পারি। তাহলে ম হচ্ছে ওষ্ঠজাত, অল্প প্রাণ,
ঘোষ নাসিক্য ধ্বনি। এভাবে আমাদেরকে যদি বলা হয় ক বর্গীয় ধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া বিশ্লেষণ করো, 5টি বর্গের আলাদা আলাদা প্রক্রিয়া আমরা এভাবে নির্দেশ করতে পারবো। যদি বলা হয় ক বর্গীয় ধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া কি, তখন আমি বলবো সর্বপ্রথম আমাকে জানতে হবে ক সম্পর্কে বলতে হবে। ক আমরা ইতিপূর্বে জেনেছি অঘোষ, অল্প প্রাণ এবং স্পর্শ ধ্বনি। তারপরে আমরা স্থানের দিক থেকে তাকে আমি জিহ্বমূলীয় ধ্বনি হিসেবে চিহ্নিত করেছিলাম। তাহলে ক অঘোষ, অল্প প্রাণ, স্পর্শ ধ্বনি এবং স্থানের দিক থেকে সে হচ্ছে জিহ্বমূলীয় ধ্বনি। খ হচ্ছে অঘোষ, মহাপ্রাণ, জিহ্বমূলীয় স্পর্শ ধ্বনি। এভাবে গ, ঘ, চ, ছ, জ, ঝ প্রতিটি ধ্বনির আলাদা আলাদা ধ্বনিতাত্ত্বিক পরিচয় আমরা নির্দেশ করতে পারবো। আজ এ পর্যন্ত স্পর্শ ধ্বনি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অন্তস্থ জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই ধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া বিশ্লেষণ করার চেষ্টা করব। কেননা আমরা শুধুমাত্র আমাদের কথায় ক থেকে ম পর্যন্ত কিন্তু আমরা উচ্চারণ করি না। আমরা এই যে জ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা এগুলো, তবে সবগুলো না, অনেকগুলোই আমরা এখানে কাজে লাগাই এবং সেগুলো জানার চেষ্টা করব। সেগুলোর কোথা থেকে কিভাবে উচ্চারিত হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।